কারওয়ান বাজারে ব্যবসায়ীরা এক হয়ে বিএনপির পথধারী চাঁদাবাজের বিরুদ্ধে ধাওয়াধাওয়ি হয়েছে, মারামারি পর্যন্ত হয়েছে। আর এই ক্ষেত্রে ক্ষমতাসীনের সাঙ্গপাঙ্গরা যখন চাঁদাবাজি করে তখন পুলিশ তাদেরকে প্রোটেকশন দেয়, কারণ ওই চাঁদাবাজের বড় অংশ পুলিশ পায়। সেই পুলিশ নিয়ন্ত্রণ করতে পারবে কি না, ওভারঅল যে একটা ভিশনারি লিডারশিপ, যে সুশাসন, ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত সমাজ, চাঁদামুক্ত সমাজ এবং স্মার্ট ফরেন পলিসি, এইগুলি ওনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। হাদি হত্যার বিচার হবে বলে কি মনে করেন? হতে পারে। একটা তো চার্জশিট দিয়েছে শুনলাম, সেইটা থ্রেড বিয়ে ডিসকাশন হবে। তার পরিবার এই চার্জশিটের বিরুদ্ধে কোনো অবজেকশন দিয়েছে বলে আমরা জানি না, ভবিষ্যতে জানতে পারবো। ইন অ্যাবসেন্সিয়া মেইন অফেন্ডার যে, তার অ্যাবসেন্সে বিচার হতে পারে। তো এই বিচারটা বোধহয় হবে। এটা সাগরণীর মতো ওইরকম দুর্ভাগ্য এখানে হবে বলে আমি মনে করি না। এটা হবে, যে কোনোভাবে একটা হবে, কিন্তু প্রিন্সিপাল যে অ্যাকিউজ তাকে আনতে পারবে বলে আমার মনে হচ্ছে না। কাদের সিদ্দিকী নির্বাচন করছেন না, এটাকে কিভাবে দেখছেন? কাদের সিদ্দিকী সবসময় আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করছে না, সেও নির্বাচন করে, এটা স্বাভাবিক ব্যাপার। তো কাদের সিদ্দিকীর নির্বাচন সে করবে বা এটা করবে, সেটা কোনো কারণ নাই যে সে নির্বাচন করবে। তারেক রহমান দেশে ফেরার পরে বিএনপির কি জনপ্রিয়তা বেড়েছে বলে মনে করেন? কিছুটা বেড়েছে। উনি এখন সামনে থেকে দেখতে পারবেন যে দলের ভিতরে সমস্যাগুলো কোথায়। ওনার সামনে বড় চ্যালেঞ্জ 3-4টা। প্রথম হলো, উনি ক্ষমতায় গেলে একটা কিছু চাপা কোন্দল রয়েছে। অ্যাপারেন্টলি দল এক আছে, কিন্তু একটা কোন্দলের কিন্তু যথেষ্ট বীজ বপিত আছে। যেমন এবার শতাধিক লোক কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়েছে, শতাধিক। এই তো ওনার সামনে চ্যালেঞ্জ হলো দলকে উনি জবাবদিহিতে আনতে পারবে কিনা। দলের ভিতর যে ক্ষমতায় এসেছে দুর্নীতির যে প্রবণতা 2001 থেকে 6 হয়েছে, সেইটাকে উনি নিবারণ করতে পারবে কিনা, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2 নম্বর চ্যালেঞ্জ হলো যে উনি সঠিক তথ্য ওনার কাছে যায় কিনা। উনি যে একটা নিরাপত্তা বেষ্টনী করেছেন, সেই বেষ্টনী দেখা যায় সঠিক তথ্য ওনার কাছে যায় না। ফ্যাক্ট রিমেন্স যে বাংলাদেশে কোনো সরকার কিন্তু কখনই সঠিক ইন্টেলিজেন্স তথ্য পায় না। ইভেন এই যে ইউনুস আছে, সেও কিন্তু পায় না। ইন্টেলিজেন্সের টেন্ডেন্সি হলো এইটা বলা যে সব ঠিক আছে। ওই যে মওদুদ সাহেব এরশাদের পতনের আগে বলছিল যে একদিন আগেও আইসে ইন্টেলিজেন্স সংস্থা বলে গেছে সব ঠিক আছে। বাংলাদেশে কিন্তু এই সব ঠিক আছে টাইপের একটা ইন্টেলিজেন্স সার্ভিস হয়, এটা ন্যাচারাল ইন্টেলিজেন্স হয় না। সত্যিকারের জনগণের পারসেপশন পৌঁছে না তাদের কাছে, এবং তার সাঙ্গপাঙ্গরা যে অন্যায় করে, অনাচার করে, সেই তথ্য তাদের কাছে অনেক সময় পৌঁছে না, এবং সঠিক তথ্য না পৌঁছলে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারে না। এবং তার সামনে বড় চ্যালেঞ্জ হবে তার দলের লোকরা যে কমিশন বাণিজ্যে ঢুকে যাবে, যে চাঁদাবাজে ঢুকে যাবে। আপনি দেখেন যে আজকে সোশ্যাল মিডিয়ায় একটা লোকের বক্তব্য শুনছিলাম, ওই ঢাকা 8-এর ওইখানে বলছিল যে বিএনপি ক্ষমতায় আসে না, এর ভিতরেই মানে এমন অবস্থা হচ্ছে যে বিএনপি কি, লোকটা বলতেছিল যে বিএনপি কি ক্ষমতায় চলে আসছে নাকি। এই ধরনের অভিযোগগুলো তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবং কারওয়ান বাজারে ব্যবসায়ীরা এক হয়ে বিএনপির পথধারী চাঁদাবাজের বিরুদ্ধে ধাওয়াধাওয়ি হয়েছে, মারামারি পর্যন্ত হয়েছে। আর এই ক্ষেত্রে ক্ষমতাসীনের সাঙ্গপাঙ্গরা যখন চাঁদাবাজি করে তখন পুলিশ তাদেরকে প্রোটেকশন দেয়, কারণ ওই চাঁদাবাজের বড় অংশ পুলিশ পায়। সেই পুলিশ নিয়ন্ত্রণ করতে পারবে কিনা। ওভারঅল যে একটা ভিশনারি লিডারশিপ, যে সুশাসন, ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত সমাজ, চাঁদামুক্ত সমাজ এবং স্মার্ট ফরেন পলিসি, এইগুলি ওনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। এইগুলো উনি নিশ্চিত করতে পারবেন কিনা। এক কথায় জিয়াউর রহমান যে নেতৃত্ব দিয়ে গেছিলেন, যে একটা জাতি যে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই জায়গায় ওনার যেতে হবে। ইন্ডিয়ার সাথে আমাদের রিলেশন, সেইটা একটা বড় চ্যালেঞ্জ হবে। মানুষের মনের ভিতরে যদি এই চিন্তা ঢুকে যায় যে বিএনপি নিয়ন্ত্রিত কিছু লোক এটাকে নিয়ন্ত্রণ করছে, অনেকের নামের সাথে যুক্ত হয়ে গেছে, এইটা বিএনপির জন্য ভয়াবহ বিপদের কারণ হবে। যে তাহলে ওই এর প্ল্যান বি কাজ করবে। প্ল্যান এ ছিল আওয়ামী লীগ যাতে কন্টিনিউ করতে পারে,
আওয়ামী লীগ কন্টিনিউ করতে পারে নাই। তো আওয়ামী লীগকে দিয়ে যে কাজ করাতো সেই কাজ যদি বিএনপিকে দিয়ে করাতে পারে এবং বিএনপি যদি কোনোভাবে দেখা যায় যে ইন্ডিয়ার সাথে পদলেহনকারী ফরেন পলিসি ফলো করছে, তাহলে এটা বিএনপির জন্য ভয়াবহ দুঃসংবাদের কারণ হবে। তো সেইটাই আমি মনে করি, সর্বোপরি এই কথাটা বলবো, আমি মনে করি উনি ব্রিটেনে অনেকদিন ছিলেন এবং সেইখানের যে জবাবদিহিতা, স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত সমাজ কীভাবে করতে হয় এবং কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয় সেগুলো উনি শিখাচ্ছে। সবচেয়ে বড় আরেকটা চ্যালেঞ্জ হবে চাটুকার পরিবেষ্টিত মুক্ত থাকা। চাটুকাররা অনেক নেতাকে ধ্বংস করে। এখন যারা এসে একটা ছবি তোলে, এরা অনেক জায়গায় মানে এইরকম অযোগ্য লোকও আছে, কোনোদিন হয়তো কাজ করার সুযোগ পায় না। দেখা যাবে একটা ছবি দেখায়া ওই ছবিটা বিক্রি করে চাঁদাবাজি করবে। সো আবার একজন লোক আসলে ছবি না তুললেও সম্ভব না। কিন্তু ফাইনালি ওই পলিসির জায়গায় যেতে হবে। যোগ্যতা, দক্ষতা, সততা, দেশপ্রেম হবে মানুষকে সামনে আনার একমাত্র পথ। যোগ্যতা, দক্ষতা এবং সততা। উনি যদি মাইম্যান সৃষ্টি করতে চায় তাহলে ওনার বলতে হবে কোনো পতনে, কোনো সরকার পতনের সময় মাইম্যানরা কাউকে ঠেকাইতে পারে নাই। এরশাদ মাইম্যান সৃষ্টি করছিল, শেখ হাসিনা মাইম্যান সৃষ্টি করেছিল, আরও অনেকে মাইম্যান সৃষ্টি করছে। মাইম্যানরা কখনোই কারো অ্যাসেট না। মাইম্যানরা পতনের সময় কখনোই থাকে না, ওরা আগে পালায়। মাইম্যানের পরিবর্তে যোগ্যতা, দক্ষতা, সততার ভিত্তিতে আপনি লোক নির্বাচন করবেন, ভবিষ্যতে নমিনেশন দেবেন, রাষ্ট্রীয় দায়িত্ব দেবেন, এরাই আপনার মাইম্যান হবে। যোগ্যতা, দক্ষতা, সততা। আর এর ব্যতিক্রম যদি হয়, আপনি চাটুকার, বাটপার, গোলাম দাসকে আনবেন, এরা আপনার পতনের জন্য সবচেয়ে বড় কারণ হবে, অন্য কোনো কারণে প্রয়োজন হবে না। জামাত জোটে এনসিপি যে কি ভুল করেছে? না, আমি মনে করি না যে ভুল করেছে। এই পরিস্থিতিতে আমার সেদিন অন্য একটা টক শোতে এনসিপির একটা ইয়াং ছেলের সাথে দেখা হয়েছিল। সে বলছে যে আমি জামাত জোটে যাওয়ার বিপক্ষে। তখন আমি তাকে বললাম যে বাংলাদেশে যদি একটা কম্পিটিটিভ ইলেকশন না হয় এবং সঠিক ভালো বিরোধী দল যদি না থাকে, তাহলে দেশের জন্য সেটা দুঃসংবাদ এবং যে 5ই আগস্টের যে স্পিরিট, সেই স্পিরিট থাকবে না। সো এই পরিস্থিতিতে বিএনপি একটা ডমিনেন্ট পজিশন আছে, জামাতও একটা ডমিনেন্ট পজিশন আছে। সো তারা যদি বিএনপিতে চলে আসে তাহলে তাদের দল শেষ। তারা জামাতে গেছে অ্যালায়েন্স হিসেবে। সেইটা যেহেতু জামাতের যে এখন পলিসিগুলো এবং তাদের পলিসি কাছাকাছি, এই জন্য অ্যালায়েন্স হওয়াটাই যুক্তিযুক্ত বলে আমি মনে করি। অর্থাৎ এখানে কোনো ভুল হয়েছে বলে আমি মনে করি না। যারা এটাকে, যে সমস্ত বা নেতৃবৃন্দ এনসিপির যারা এটা বিরোধিতা করছে, আমি জানি না তাদের কারণ কি। তারা যদি সার্বিক চিত্রটা মনে করে তাহলে আমি মনে করি এটা ভুল সিদ্ধান্ত হয়েছে, সেটা আমি মনে করি না। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি। আমি সৌভাগ্যবান, চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন, পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না।
ধন্যবাদ। change tv.press এক ফোঁটা হলুদ নেই।